একদিন ঘুম থেকে উঠে এই মেয়েটা একদম পাগলের মতো করতে শুরু করে, কারণ এখানে তার একজন হাজবেন্ড আছে, তার দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে, এমনকি সে একজন মিডল ক্লাস ফ্যামিলির হাউস ওয়াইফ হয়ে গেছে। কিন্তু মূল সমস্যাটা হলো গতকাল রাত পর্যন্ত এসব কোনো কিছুই তার কাছে ছিল না। এমনকি সে নাম করা একটা কোটিপতি একজন উকিল ছিল, সেখান থেকে এক রাতের মধ্যে তার জীবনটা কিভাবে এমন হয়ে গেল সে কোনো কিছুই বুঝতে পারে না। সে তো বিয়ে পর্যন্ত করেনি, তাহলে তার দুটো ছেলে মেয়ে কোথা থেকে আসলো? তখনই সে বুঝতে পারে এই শরীরটাও আসলে তার না, বরং তার আত্মা এক সাধারণ মধ্যবিত্ত হাউসের ওয়াইফের মধ্যে এসে ঢুকে পড়েছে। কিন্তু কেন আর কিভাবে এমনটা হলো, সেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের আজকের সিনেমার গল্পে, যার নাম হলো ওয়ান্ডারফুল নাইটমেয়ার। আজকে তার সম্পূর্ণ গল্পটাই আমি আপনাদের কাছে এক্সপ্লেন করতে যাচ্ছি, তাহলে চলুন একদম শুরু থেকে জানা যাক। গল্পের শুরুতেই আমরা অনাথ একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই, তার নাম সুজা। তার বাবা একজন নেভি অফিসার ছিলেন, কিন্তু 6 মাস আগে একটা দুর্ঘটনায় তিনি ডিউটিরত অবস্থায় মারা যায়। আর তারপরের সময়টাতে সুজার মা এই ধকলটা সহ্য করতে না পেরে ধীরে ধীরে তিনি অসুস্থ হয়ে মারা যান। এরপর থেকে সুজা তার জীবনে একদম একা হয়ে পড়ে। আত্মীয় স্বজনরা তাকে অনাথ আশ্রমে দিয়ে যায়, আর সেখানে সে সিদ্ধান্ত নেয় জীবনে আর যাই হোক সে কখনো কারো ভরসা নিয়ে বাঁচবে না। আর সেখান থেকেই ঘটনাটা একদম 25 বছর সামনে চলে আসে। বর্তমানে সুজা খুবই প্রতিষ্ঠিত এবং নাম করা একজন উকিল। তার বর্তমান বয়স 30 পার হয়ে গেলেও সে এখনো কাউকে বিয়ে করার বিষয়টা মাথায় আনেনি। তার মূল কারণ হলো ছোটবেলার সেই প্রতিজ্ঞা, কাউকে বিয়ে করে সে কারো উপর নির্ভরশীল হতে চায় না। বর্তমানে শহরের বড় বড় কেসগুলো সে একা হাতেই হ্যান্ডেল করে। সেদিন সুজার মোবাইলে একটা বড় বিজনেসম্যানের কল আসে। সে বিজনেসম্যানের ছেলে একটা মেয়েকে হ্যারাস করেছে এবং মেয়ের মা তার বিরুদ্ধে মামলা করেছে, তাই সেই জন্য তার ছেলের কেসটা লড়ে। যা শুনে সুজা সরাসরি মেয়ের মায়ের সাথে কথা বলতে চায়। এখানে সুজা খুব ভালো মতোই তাদের বোঝায় যে দেখুন, আপনি যার বিরুদ্ধে কেস করেছেন তার বাবা শহরের বিশাল বড় শিল্পপতি, তাই আপনি যতভাবেই চেষ্টা করুন না কেন আমার মনে হয় না আপনি কেসটা জিততে পারবেন। বরং এটা করতে গিয়ে নিজের মেয়ের সম্মানটা মিডিয়ার সামনে একদম ধুলায় মিশিয়ে দেবেন। সাথে সাথে মাসের পর মাস কোর্ট আর মিডিয়ার পেছনে ঘুরতে ঘুরতে আপনাদের সময়টাও নষ্ট হবে। তাই ভালো হবে এই বিজনেসম্যান আপনাদেরকে 10 লাখ টাকা অফার করেছে, এই টাকাটা নিয়ে আপনারা খুশি থাকুন। যা শুনে মেয়ের মা খুবই রেগে যায়, কিন্তু তখনই তার মেয়ে তাকে বোঝায় যে এখানে উকিল সাহেব যা বলেছে সেটাই পুরোটাই যুক্তিসম্মত। সে ভয় পাচ্ছে, এমনকি তাদের পরিবারের আর্থিক অবস্থাও তেমন ভালো না, তাই সেও তার মাকে কেসটা ফিরিয়ে নিতে বলে। আর এটা শুনে মেয়ের মা শুধু কান্না করতে থাকে, অর্থাৎ অফিসিয়ালি তারা কেসটা এবার তুলে নেবে। এই ঘটনার পর আমরা বুঝতে পারি যে সোজার জীবনে বর্তমানে টাকার বিকল্প আর কিছু নেই। ক্যারিয়ারের শুরুর দিকে নীতির পথে চললেও বর্তমানে টাকার জন্য একজন অপরাধীর পক্ষেও সে লড়তে রাজি আছে। সেদিন রাতেই সোজা সেই বিজনেসম্যানের সাথে দেখা করে। সেখানে সেই বিজনেসম্যান তার প্রতি খুবই খুশি হয় এবং তাকে আর একটা নতুন কেস লড়তে হায়ার করে। শহরের মাঝখানে একটা শপিং মল সে তৈরি করতে চায়, কিন্তু সরকারি কিছু জটিলতা আর জনগণের বিরুদ্ধে গিয়ে জায়গাটার মালিকানা নিতে তার অসুবিধা হচ্ছে, তাই সে সুজাকে তার জন্য কেসটা লড়তে বলে। এখানে সুজাও এক কথায় রাজি হয়ে যায়, আর রিসেন্ট ঘটনায় খুশি হয়ে সুজাকে একটা BMW কারের সাথে একটা বিশেষ ক্রেডিট কার্ড গিফট করে। অর্থাৎ এক কথায় বলতে গেলে সুজা তার জীবনের গোল্ডেন টাইমটা পার করছে। পরদিন সুজা সেই গাড়ি নিয়ে তার মায়ের কবর জিয়ারত করতে চায়। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই সে তার মায়ের কবর দিকে তাকিয়ে বলছে, দেখো মা, আমি কারো উপর নির্ভরশীল না, আর কখনো হবও না। তারপর পুরোটা দিন পার করে সে আবার গাড়িতে করেই তার বাড়ি ফিরছিল। সেখানে একটা ঝামেলা হয়ে যায়। মাঝপথে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা বিড়াল ছানাকে বাঁচাতে গিয়ে সুজা একটা বড় অ্যাক্সিডেন্ট করে ফেলে। তার গাড়িটা ব্রিজ থেকে নিচে পড়ে যায়, আর সাথে সাথেই যেন একটা বিদ্যুৎ চমকানি দিয়ে ওঠে। সুজার জ্ঞান ফিরে আসে, নিজেকে একটা রুমের মধ্যে খুঁজে পায়, আর ঘুম থেকে উঠেই সে পাগলামি করতে শুরু করে, কারণ তার ড্রেস, তার চেহারা, তার থাকার জায়গা সবকিছুই অদ্ভুতভাবে পরিবর্তিত হয়ে গেছে। এমনকি সেখানে সে একটা ছেলেকে দেখে আরো বেশি ভয় পেয়ে যায়। সে তাকে বোকার মতো জিজ্ঞাসা করছিল, আমার সাথে তুই কি করছিস? আমি এখানে কেন? আমি কোথায় আছি? আর ছেলেটাও তার কথা শুনে অবাক হচ্ছিল। সে বলে, এই জন্যই তো তোমাকে হরর সিনেমা দেখতে নিষেধ করি। কাল রাতে সিনেমা দেখে তুমি আজকে পাগলামি শুরু করছো। আমি তোমার হাজবেন্ড, আর তুমি তোমার নিজের বাড়িতেই আছো। তখন সুজা ওখানে থাকা তাদের বিয়ের ছবিটাও দেখতে পায়, এমনকি তার নিজের চেহারাও বদলে গেছে। কোনো কিছুই যেন তার মাথায় ঢুকছে না। আর সেখানে ছেলেটার নাম হলো হুয়ান। সে তো বুঝতে পারছে না তার ওয়াইফ হঠাৎ করে এমন পাগলামি কেন শুরু করলো। ঠিক তখনই টেবিলে থাকা তার মেয়ে কিমি তাকে টিফিন রেডি করে দিতে বলে। আর সে যখন এই ভেবেই কুল পাচ্ছে না, তখনই আরো একটা ছোট বাচ্চা আম্মু আম্মু বলে তার দিকে দৌড়ে আসে। এখন এখানকার সবকিছুই তার মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই আপাতত সে বেশি কিছু বোঝার চেষ্টা না করে যেভাবে চলছে সেভাবেই তাল মিলিয়ে মানিয়ে নেয়। সময় মতো হুয়ান তার অফিসের দিকে রওনা হয়। তার বড় মেয়ে কিমি তার স্কুলে চলে যায়, আর একদম শেষে সুজা তার ছোট ছেলেকে নিয়ে
তার স্কুলের দিকে রওনা হয়। এখানে রাস্তাতেই এক মহিলা এসে তার কাছে বিচার দেয়, আপনার ছেলেটা খুবই দুষ্টু, আমি সামনের দেয়ালে দুটো অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার লাগিয়েছিলাম, সেগুলো ছিঁড়ে বাসায় নিয়ে গেছে। আর এখানে সুজা আসলে কি বলবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। আবার ছেলেকে নিয়ে বাস স্টপে দাঁড়িয়ে থাকার সময় ওখানকার বাকি বাচ্চাদের মায়েরা তাদের সাথে বেশ হাসি খুশি ভাবে কথা বলছিল। বোঝা যায় এরা সবাই তার বেস্ট ফ্রেন্ড, যার বাড়িতে বর্তমানে সুজা আছে। তারপর তারা সবাই তাদের বাচ্চাদেরকে স্কুল বাসে উঠিয়ে দেয়, কিন্তু সুজা সেখান থেকে তার বাসায় ফেরত যেতে পারে না, বরং সেখানকার বাকি মহিলারা তাকে টেনে আরেকটা জায়গায় নিয়ে যায়। আর ওখানেই কথায় কথায় সুজা তার বিয়ের সম্পর্কে জানতে পারে। 18 বছর বয়সেই নাকি তার বিয়ে হয়েছিল, যেটা কোরিয়ান কালচার অনুযায়ী অনেক আর্লি ম্যারেজ। এমনকি 19 বছরের মাথায় নাকি সে বাচ্চার মা হয়ে গিয়েছিল। যে কথাগুলো শুনে তার কিছুটা এম্বারেসিং লাগছে, তাই এবার কিছু বুঝতে না পেরে রাগ হয়ে ওয়াশরুমে গিয়ে তার হাতের ম্যারেজ রিংটাকে খুলে ফেলতে থাকে। ঠিক তখনই অলৌকিকভাবে একটা লোক এসে হাজির হয়। লোকটা বলে, এই রিংটা খুলে ফেললে তুমি সাথে সাথেই মারা যাবে। আর এটা শুনে সে তাকে জিজ্ঞাসা করে এগুলো কেন হচ্ছে তার সাথে, সে এখানে কিভাবে আসলো আর কেনই বা এগুলো ঘটনা ঘটছে। আর এখানেই লোকটা তাকে সমস্ত বিষয় খুলে বলে। আসলে সেই রাতের সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পর সুজা সাথে সাথে কোমায় চলে গিয়েছিল, আর সেখান থেকেই সে জন্ম এবং মৃত্যুর মাঝামাঝি একটা জায়গায় গিয়ে পৌঁছায়। আর যখন সুজা তার মৃত্যু নিয়ে সেখানে জিজ্ঞেস করতে আসে, তখন ওখানকার দায়িত্বরত মানুষগুলো ঘাবড়ে যায়, কারণ তারা এখানে মস্ত বড় একটা ভুল করে ফেলেছিল। আসলে যে মেয়েটার শরীরে সুজা বর্তমানে অবস্থান করছে, সেই মেয়েটার আরো 1 মাস আয়ু বাকি ছিল, কিন্তু ভুল করে তার 1 মাস আগেই মেয়েটাকে মৃত্যু দিয়ে ফেলেছে। আর সেই অ্যাক্সিডেন্টে সুজার মারা দেওয়ার কথা ছিল, কিন্তু সে কোমায় চলে গেছে। এই দেখে তাদের পুরো সিস্টেমে একটা ঝামেলা দেখা যায়। তাই সুজাকে পরবর্তীতে সেই লোকটার সামনে নিয়ে যাওয়া হয়, যে লোকটা একটু আগে সুজার সাথে এসে কথা বললো। সেখানে তিনি তাকে একটা অফার করেছিল, যেহেতু আমাদের মাধ্যমে ভুলটা হয়ে গেছে, তাই তোমাকে আমরা বেঁচে থাকার জন্য আর একটা সুযোগ দিতে চাই, কিন্তু তার শর্ত হলো তোমাকে ওই মেয়ের বডিতে গিয়ে 1 মাস কাটিয়ে আসতে হবে, যার মৃত্যুটা আমরা ভুল করে আগে দিয়ে ফেলেছি। তাহলেই তোমার আয়ু আমরা বাড়িয়ে দেব। 1 মাস পর তুমি তোমার আসল বডিতে ফিরে যাবে। আর এটা শুনে সুজা তখনই রাজি হয়ে যায়। তাই পরবর্তীতে আমরা এই ঘটনাগুলো দেখলাম, আর এখন তার সবকিছু মনে পড়ে গেছে। তাই তাকে এই বডিতে একদম এই মানুষটার মতোই 1 মাস যাপন করতে হবে। তাই সেদিন ডিনার টাইমে সুজা সবাইকে বলে যে 1 মাসের জন্য সে একটা ভ্যাকেশনে যেতে চায়, কিন্তু তখনই তার মেয়ে বলে ওঠে, তাহলে আমাদের জামা কাপড় পরিষ্কার করবে কে, আমাদেরকে রান্না করেই বা কে খাওয়াবে। তখন সুজা বলে দেয় যে তাহলে একটা কাজের বুয়া রেখে দেবে, কিন্তু তার তো বিন্দুমাত্র ধারণা নেই যে একটা মিডল ক্লাস ফ্যামিলির দৈনিক জিনিসপত্রের চাহিদা পূরণ করতেও হিমশিম খেতে হয়। এখানে কাজের বুয়া রাখার বিষয়টা একদমই হাস্যকর একটা কথা। যাই হোক, রাতের বেলা খাবার শেষ করে ঘুমানোর টাইমে যখন হুয়ান তার সাথে কিছুটা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, তখন সুজা আবার পাগলামি শুরু করে দেয়। সে তাকে হুমকি দিয়ে বলে, একে তো মাত্র 18 বছর বয়সে বিয়ে করে 1 বছরের মাথায় 2টো বাচ্চা করে ফেলেছো, আবার এখন কাছে আসার চেষ্টা করছো কোন সাহসে? এখন বলে দিলাম আজকের পর থেকে আমার থেকে 100 হাত দূরে থাকবে। এই বলে নিজের জিনিসপত্র নিয়ে এসে ওখান থেকে চলে যায়, যার কারণে হুয়ান এই ঘটনায় খুবই কষ্ট পায়। তার চিন্তা ভাবনা এরকম, এই বিষয়টা নিয়ে একদম শুরু থেকে এমনি এমনি ভাবতো, তাহলে এতদিন সে কেন বলেনি। পরদিন সে তার এক বন্ধুকে অফিসে এই বিষয়টা নিয়ে জানায়। তখন তার বন্ধু আবার তাকে বলে, সাবধান হ, ভাবি আবার অন্য কারোর সাথে অ্যাফেয়ার চলছে না তো খোঁজ নে। তাছাড়াও সেদিন অফিসের বস তাকে ডেকে বিনা কারণে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। ওদিকে সুজার ছোট ছেলেটা ভাবছিল তার মায়ের হয়তো জ্বর হয়েছে, তাই এরকম অদ্ভুত ব্যবহার করছে। সেই জন্য সে তার মায়ের বিষয়ে জিজ্ঞাসা করতে একটা মেডিসিনের দোকানে যায়, অর্থাৎ বাচ্চা তার মাকে নিয়ে অনেক চিন্তা করে। এদিকে সুজার মাথায় সেদিন একটা আইডিয়া চলে। সে তার সিক্রেট জায়গা থেকে নিজের চাবি জোগাড় করে, আর তার পুরনো ফ্ল্যাটে ঢুকে সে ক্রেডিট কার্ডটা নিয়ে আসে, আর সেটা ব্যবহার করে নিজের জন্য ভালো ভালো কিছু জামা কাপড় কেনে, যার থেকে এবার হুয়ান আরো বেশি রেগে যায়। সে ভাবছে হয়তোবা এগুলো তাদের জমানো টাকা ব্যবহার করে সে কিনেছে, তাই সে এবার রাগ দেখিয়ে তাকে সবকিছু বলতে শুরু করে। সে বলে, তুমি যদি আমার সাথে এতটাই দুঃখী থাকো, তাহলে কেন আমাকে আগে বলোনি? আর আমাদের বিয়েটা তো অমতে হয়নি, কলেজ লাইফ থেকেই আমরা একে অপরকে ভালোবেসেছি। আমি বলেছিলাম অন্তত কলেজ লাইফটা পার করে আমরা একটা চাকরি জোগাড় করে বিয়ে করব, কিন্তু তুমি তো আমার কথা মানোনি। তুমি নিজেই তাড়াহুড়া করে বিয়ে করেছো, এমনকি বাচ্চাও তুমি নিতে চেয়েছো। এখন আমাকে কেন দোষ দিচ্ছ? যা শুনে সে অবাক হয়ে যায়, কারণ এই সকল তথ্য তার অজানা ছিল। তখন কিমি এসে তার বাবাকে জানায় এই জামা কাপড় নাকি তার মা নিজের জন্য জমানো টাকা থেকে কিনেছে। আর এই শুনে সে আরো বেশি কষ্ট পায়। এই ফ্যামিলি তাদের দুজনের আলাদা বলতে কিছু নেই, সবই তো তাদের, তাহলে আবার আলাদা শব্দটা কেন আসছে? এটা বলতে বলতেই তখনই সেখানে দুজন পুলিশ এসে তাদের দরজায় কড়া নাড়ে, আর তাদেরকে ঠান্ডা মাথায় কথা বলে থানায় নিয়ে যায়। জানা যায় আজ বিকেলে তার স্ত্রী নাকি অন্য কারো ক্রেডিট কার্ড ব্যবহার করে শপিং করেছে, এই জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে আনা হয়েছে। এখানে এখন সুজার নিজের কোনো আইডিয়াও ছিল না যে সে কি বলবে। এখন হুয়ান তাদেরকে জানায় আসলে তার ওয়াইফ যার ক্রেডিট কার্ডটা ব্যবহার করেছে ওটা তার বান্ধবীর। হুয়ান আর সুজা অর্থাৎ
আসল সুজা একই কলেজে পড়তো, যার কারণে ডিটেল ঘাটিয়ে বিষয়টা সত্যি প্রমাণিত হলে অফিসাররা তাদেরকে ছেড়ে দেয়। আর এই ঘটনায় সুজা অনেক বেশি অবাক হয় যে দুজন একই কলেজের একই ক্লাসে পড়তো, কিন্তু সেটা সে কখনো খেয়াল করেনি। কিন্তু হুয়ান এখনো মনে রেখেছে। সেখান থেকে বের হয়ে হুয়ান তাকে খুব শান্ত গলায় জিজ্ঞাসা করে, সত্যি করে বলো তো, তোমার কি কারোর সাথে অ্যাফেয়ার চলছে? যা শুনে সে সাথে সাথে না করে দেয়, আর তার এক কথাতেই সে তাকে বিশ্বাস করে নেয়। এমনকি তার কাছে কার্ড কোত্থেকে এলো, সে কেন এমন আচরণ করছে এ নিয়েও তাকে দ্বিতীয়বার কিছুই জিজ্ঞেস করে না, শুধু তার মাথায় হাত বুলিয়ে তার সাথে আসতে বলে। যে বিষয়টা সুজাকে খুবই ইমপ্রেস করে। সেদিন বাড়ির ছাদে ওই রহস্যময় লোকটা আবারও তার সাথে দেখা করতে আসে। তিনি তাকে বোঝায়, তুমি যদি এখনো তোমার পুরনো লাইফ নিয়ে পড়ে থাকো তাহলে কিন্তু তোমার সংসারটা তুমি নষ্ট করে দেবে, আর নিয়ম ভঙ্গ করার অপরাধে তুমি কখনোই তোমার আগের বডিতে ফেরত যেতে পারবে না। তাই সুজা এবার মন থেকেই প্রমিস করে যে সে এই পরিবারটাকে নিজের মতো করেই আগলে রাখবে। আর তারপর থেকে সুজা অনুভব করে ধীরে ধীরে সে নিজেও হুয়ানের প্রেমে পড়তে শুরু করেছে। তার কিছুদিন পর হুয়ান সুজাকে নিয়ে তার কোম্পানি একটা অনুষ্ঠানে যায়, আর সেখানে সুজা খুব সুন্দরভাবে সেজে গুজে এসেছে। হুয়ান যেন তাকে বিশ্বাস করতে পারছে না, কারণ এর আগে কখনো তার ওয়াইফকে সে এত সুন্দর করে সাজতে দেখেনি। সেখানে হুয়ান সুজার সাথে তার বসের পরিচয় করিয়ে দেয়, আর সেখানে পুরনো অভ্যাস অনুযায়ী সুজা তার হাত মেলানোর জন্য হাতটা এগিয়ে দেয়। কিন্তু সে তো একজন কোম্পানির বস, একজন এমপ্লয়ির বউয়ের সাথে হাত মেলানোটা সে পছন্দ করে না। আর এই বিষয়টা সুজার আত্মসম্মানে গিয়ে লাগে। আর সেখানেই কথার মাঝে আমরা জানতে পারি হুয়ানের কোম্পানি লোকাল এরিয়ার পাশেই একটা দীর্ঘ কনস্ট্রাকশন শুরু করতে চলেছে। তো হুয়ান সেখানকার সাধারণ মানুষদের কথা চিন্তা করে একটা সাউন্ড প্রুফ দেয়াল তৈরির পরামর্শ দেয়, কিন্তু সেখানেই তার ম্যানেজার এসে বিষয়টাকে বাতিল করে দেয়। তাকে বোঝায় যে এরকম ফাও খরচ করে লাভ নেই, আর কনস্ট্রাকশনের আওয়াজে ওই গরিবদের নাকি কোনো সমস্যা হবে না। যা শুনে সুজার ভেতরে থাকে সেই উকিল সত্তাটা জেগে ওঠে। তাই কথায় কথায় আবারও যখন বিষয়টা নিয়ে কথা ওঠে, তখন খাবারের সময় সুজা তার কোম্পানির ওই ম্যানেজারকে কিছু আইনি কথা শুনিয়ে দেয়। এমনকি গত কিছুদিনে সুজা এই কোম্পানির অনেকটা বিষয় নিয়ে রিসার্চ করেছে, জানতে পেরেছে কোম্পানি নাকি উন্নয়নের নামে জনগণের টাকা মেরে খাচ্ছে, যার কারণে ওখানকার খাবার দেওয়ার শেষ হলে এই ম্যানেজার এসে হুয়ানের সামনে সুজাকে কিছু বাজে বাজে কথা বলে গালাগাল করতে শুরু করে। আর এইটা সহ্য করতে না পেরে হুয়ান সেখানে তাকে একটা ঘুষি লাগিয়ে দেয়, আর সবার সামনে এই কাজ করে নিজের বউকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে। তারপর দুজনে একটা ছোটখাটো রেস্টুরেন্টেও ঢুকে পড়ে। ওখানে সুজা তাকে এই কাজ করার জন্য কারণ জিজ্ঞাসা করে। সে জানায়, আমি কখনো এটা সহ্য করতে পারবো না যে কেউ আমার সামনে আমার ওয়াইফকে নিয়ে বাজে কথা বলবে, তাতে আমার চাকরি থাকুক আর না থাকুক। আর এই কথাগুলো সে খুবই ফ্রি মাইন্ডেড ভাবে বলছিল। তাই সুজা তাকে আবার জিজ্ঞাসা করে, তুমি তোমার লেখাপড়া এত তাড়াতাড়ি কেন ছেড়েছিলে? যা শুনে সে খুবই অবাক হয়, কারণ সুজা তাকে এমন ভাবে জিজ্ঞাসা করছে যেন সে কিছুই জানে না। তবুও সে বলতে শুরু করে, কি আর বলবো, কলেজ লাইফে একটা সুন্দরী মেয়েকে আমি ভালোবেসে ফেলেছিলাম, আর তাকে বিয়ে করে যখন আমার ছোট্ট একটা মেয়ে হলো, তখন সেই মেয়েটার দিকে তাকিয়ে ভাবলাম এই ফ্যামিলির জন্যই আমাকে বাঁচতে হবে। তাই লেখাপড়া ছেড়ে আমি জবে ঢুকে বললাম। আর আজকে তার এমন কথা শুনে এবার সত্যি সুজা তাকে নিজের হাজবেন্ডের মতোই ভালোবাসতে শুরু করেছে। এর আগে তার কাছে অনেক টাকা পয়সা ছিল, অনেক লাক্সারি সম্পত্তি ছিল, কিন্তু এমন একটা কাছের ভালোবাসার মানুষ ছিল না যে তাকে আগলে রাখবে। তাই ধীরে ধীরে সুজা এবার মন থেকেই এই পরিবারটাকে নিজের পরিবার হিসেবে মেনে নিতে শুরু করেছে। সে ভুলেই যেতে শুরু করেছে যে এটা তার আসল জীবন না। সে সবকিছুতে খুবই এনজয় করছিল। একদিন সুজার মেয়ে কিমি খুবই সকাল সকাল তার মায়ের কাছে টাকা চাইছে। সে নাকি গ্রুপ স্টাডি করতে তার এক বান্ধবীর বাসায় যাবে, কিন্তু তার মা হাতের সাথেই ধরে ফেলে। জিজ্ঞাসা করে, বান্ধবীর বাসায় যাচ্ছ নাকি বন্ধুর বাসায়? কিন্তু কিমি আর তেমন কিছু বলতে চাইছে না। আর দেখা যায় সত্যি সত্যি কিমি তার এক বড়লোক বন্ধুর বাসায় সেদিন দেখা করতে গেছে। আসলে অনেক আগে থেকেই তাদের মধ্যে প্রেম প্রীতি টাইপ কিছু একটা চলছিল। আর অল্প বয়সের ছেলেমেয়েরা যে ভুলটা করে সেই ভুলটাই আজ কিমি করতে চলেছে। কিন্তু যখনই ওই ছেলেটা তার কাছাকাছি আসতে চায় তখনই তার কিছুটা অস্বস্তি লাগতে শুরু করে। তাই কিমি আজকের জন্য নিষেধ করে, কিন্তু ছেলেটা তার কথা মানতে চাইছে না। এমনকি এক সময় কিমি খেয়াল করে যে সেই রুমের উপর একটা মোবাইল রেকর্ডিং স্টার্ট করা ছিল, যেটা দেখে সে সাথে সাথেই ঘর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই আরো কয়েকটা ছেলে সেখান থেকে বের হয়ে আসে। আসলে এরা সবাই তার ভিডিও বানিয়ে তাকে ব্ল্যাকমেইল করার জন্য এসব করেছিল। আর সেখানে তারা প্রত্যেকটা ছেলে মিলে কিমিকে খুব বাজেভাবেই হ্যারাস করে। তবে সেদিন কোনো রকমে কিমি তাদের হাত থেকে বেঁচে বেরিয়ে আসে। বাসায় যখন সুজা বিষয়টা খেয়াল করে তাকে জিজ্ঞাসা করতে যায়, তার অবস্থা দেখে ভালো মতোই বোঝা যাচ্ছিল তার সাথে খুব খারাপ কিছু একটা হয়েছে। আর ভালো মতো জিজ্ঞাসা করতেই সে সবকিছু খুলে বলে। আর যেহেতু সে বাস্তবে সবথেকে বড় একজন উকিল, তাই এভাবে সে বিষয়টা রেখে দিতে পারে না। পরদিন সোজা সে তার মেয়েকে নিয়ে প্রিন্সিপালের কাছে যায়, আর ওই ছেলেকেও তার বাবা সহ এখানে হাজির করায়। সুজা তার মেয়ের সাথে ঘটনায় ওই ছেলের বিরুদ্ধে মামলা করতে চায়। আর এখানে তাকে ঠিক সেই কথাগুলোই শোনানো হয় যে কথাগুলো কোনো এক সময় সে নিজে একজন উকিল হয়ে অন্য এক মাকে শুনিয়েছিল। তারা বলে, ঠিক আছে, আমি মানছি আমাদের ছেলের ভুল ছিল,
তো এখানে কেস করেও লাভ নেই, কারণ আপনারা জিততে পারবেন না। যত টাকা লাগে আমি ক্ষতিপূরণ দেবো, কিন্তু তোমরা নিজের মুখ বন্ধ রাখবে। যা শুনে সেদিনের কথাটা তার মনে পড়ে যায়। সেদিন সে ওই মেয়ের মাকে ঠিক এইভাবেই বলেছিল। আজকে সে খুব ভালোভাবে বুঝতে পারছে যে টাকার মায়ায় পড়ে সে আজ পর্যন্ত না জানি কত অন্যায় কাজ করে এসেছে। তা সহ্য করতে না পেরে সে ওয়াশরুমে চলে যায়, আর ওখানে নিজেকে কিছুটা সামলে নিয়ে আবার ফিরে আসে। সে নিজের মোবাইলটা তাদের সামনে টেবিলে রেখে দেয়। এতক্ষণ পর্যন্ত যা যা কথা হয়েছে তার পুরোটাই এখানে রেকর্ড আছে। আর দুনিয়ায় যত বড় লয়ারই আসুক না কেন, এই কেসটা সে কোনোভাবেই জিততে পারবে না। যে কথাগুলো শুনে ওখানে ছেলেটা কিমিকে উল্টাপাল্টা গালিগালাজ করতে থাকে। তাই সুজা সাথে সাথেই তাকে মাটিতে আছাড় দিয়ে ফেলে দেয়, যা দেখে বাকিরা একদম চমকে ওঠে। সবার সামনে সুজা ওই ছেলেটাকে ক্ষমা চাইতে বাধ্য করে, আর এবারের মতো সে তাদেরকে ছেড়ে দেয়। কিন্তু যদি দ্বিতীয়বার কোনো মেয়ের সাথে এমন করার চেষ্টাও করে, তাহলে সে নিজেই ওই মেয়ের পক্ষে দাঁড়াবে। এই ভয় দেখিয়ে সেদিনকার মতো ঝামেলা শেষ করে চলে আসে। আর এদিকে ধীরে ধীরে এই পরিবারের সাথে সুজা আরো বেশি মিশে যাচ্ছে। কিন্তু একদিন আবারও সেই রহস্যময় লোকটা এসে তাকে জানায়, তোমার কাছে আর মাত্র কয়েক সপ্তাহ সময় আছে, তাই প্রস্তুত হয়ে যাও, তোমাকে আবার সেই পুরনো জীবনে ফিরে যেতে হবে। কিন্তু আজকে নিজের পুরনো জীবনে ফিরে যাওয়ার কথা শুনে খুশি হওয়ার বদলে উল্টো সে আরো চিন্তায় পড়ে যায়, কারণ এই পরিবার ছেড়ে সে এখন আর কোথাও যেতে চায় না। সেখানে এই লোকটা তাকে জানায়, তুমি চাইলেও আর এখানে থাকতে পারবে না, কারণ এটাই বিধির বিধান, তুমি এটা বদলাতে পারবে না। আর তার 2 দিনের মাথায় হুয়ানের বস তাকে একটা ট্রান্সফার লেটার ধরিয়ে দেয়, কারণ রিসেন্ট সেই ম্যানেজারের সাথে ঝামেলার বিষয়ে ম্যানেজার তার ট্রান্সফার ব্যবস্থা করিয়েছে। আর এই খবর শোনা মাত্রই সুজার সাথে সাথে তার পুরনো জীবনের হিস্ট্রি থেকে ওই কোম্পানির একদম চিফ সিইও নাম্বারটা জোগাড় করে। আর সুজা পরিচয় দিয়ে সে তার সাথে কথা বলে জানায় যে ওই কোম্পানিতে তার এক বন্ধু কাজ করে, তার নাম হুয়ান, তাকে অন্যায়ভাবে ট্রান্সফার করা হয়েছে। আর ওই ম্যানেজারের নামে সে তার কাছে বিচার দেয়, যার কারণে পরের সময়টাতেও ওই ম্যানেজার নিজে এসে তার কাছে ক্ষমা চায় আর তার এই ট্রান্সফার বাতিল করার প্রমিস করে। কিন্তু এর এই মাঝখানে আরো একটা বিপদ এসে দাঁড়ায়। হঠাৎ একদিন সুজার ছোট্ট ছেলে নিজে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়েছিল। হাসপাতালে নেওয়ার সময় ডাক্তার জানায় সে জন্ম থেকেই একটা রোগ নিয়ে এসেছে, যে বিশেষ রোগটার কারণে ধীরে ধীরে তার দৃষ্টিশক্তি হ্রাস পেতে থাকবে। আর এক সময় এমনও হতে পারে সে পুরোপুরি অন্ধ হয়ে গেছে। বাঁচানোর একটাই উপায়, একটা জটিল অপারেশন, যেখানে অপারেশন সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু যদি তার অপারেশন না করায়, তাহলে ভবিষ্যতে সে পুরোপুরি অন্ধ হয়ে ব্রেইনের আরো কিছু জটিলতা দেখা দিতে পারে। তাই বাধ্য হয়েই তাদেরকে এই অপারেশনটা করতে হবে। সেদিন থেকেই সুজা তার ছেলের সাথেই থাকতে শুরু করে, আর সে ফিল করতে শুরু করে যেন তার পুরনো জীবনটাকে সে ভুলে গেছে। তো ভুলে গেলে তো হবে না, দেখতে দেখতেই অপারেশনের দিনটা চলে আসে। কিছুক্ষণের মধ্যেই তার ছেলের অপারেশন, আর আজকেই এই 1 মাসের টাইম শেষ হতে চলেছে। ঠিক তখনই সেই রহস্যময় লোকটা আবার তার সামনে আসে। তাই সুজা তার সাথে কথা বলতে বলতে হাসপাতালের বাইরে যায়। সে জানায় তোমার সময় শেষ হয়ে গেছে, আর সময় শেষ হওয়ার সাথে সাথেই তুমি তোমার আসল বডিতে ফিরে যাবে, আর যার বডিতে তুমি এতদিন ছিলে তার মৃত্যু হবে। কিন্তু এইবার সুজা তার কাছে বারবার মিনতি করতে থাকে, সময়টা আরেকটু তাকে বাড়িয়ে দেওয়া হোক। আজকে তার ছেলের অপারেশন, তাকে সে দেখতে চায়। কিন্তু লোকটা তাকে মনে করিয়ে দেয় যে এটা তোমার পরিবার না, তোমার আসল জীবনটা অন্য কোথাও। কিন্তু তবুও সুজা তার কথা শুনে তার থেকে পালানোর জন্য দৌড় দেয়। আর তখনই রাস্তার মাঝখানে সে হোঁচট খেয়ে পড়ে যায়। আর তার সামনে থেকে আসছিল একটা ব্রেক ফেল হওয়া ট্রাক। কিন্তু একদম শেষ মুহূর্তে এই রহস্যময় লোকটা সবকিছু থামিয়ে দেয় আর তাকে অল্প কিছু সময়ের জন্য জীবনে থাকার অনুমতি দেয়। তখন সে তাড়াতাড়ি হাসপাতালে ফেরত যায় আর জানতে পারে তার ছেলের অপারেশন সাকসেসফুল হয়েছে। সে প্রথমেই তার মেয়েকে জড়িয়ে ধরে, নিজের জীবনে স্বাধীন হতে হবে তোমাকে। আর প্রথমেই সে তার মেয়েকে জড়িয়ে ধরে আর বলে নিজের জীবনে তোমাকে স্বাধীন হতে হবে, কিন্তু কাছের মানুষগুলোকে দূরে ঠেলে নয়, বরং তাদেরকে সাথে নিয়েই স্বাধীনভাবে বাঁচতে হবে। আর তারপর ছেলের কাছে যায়, তাকে বলে দুষ্টামি কমিয়ে করবে, নিজের বাবার কথা শুনবে। কিন্তু তার এইসব কথাবার্তা শুনে তার ছেলেমেয়েরা বলে ওঠে, কেন তুমি আবার ভ্যাকেশনে যাওয়ার চিন্তা করছো নাকি? আমাকে রেখে যাবে না কিন্তু। আর তার এই কথা শুনে সুজা কষ্টটা আর আটকে রাখতে পারছে না। তারপর সে হুয়ানের কাছে যায় আর খুবই আবেগভরা কণ্ঠে দিয়ে বলে সবসময় বাচ্চাদের খেয়াল রাখবে আর নিজের জীবনে সবসময় খুশি থাকবে। কিন্তু হুয়ান তো তার কোনো কথাই বুঝতে পারছে না। এই বলেই সুজা সেখান থেকে চলে যেতে থাকে। আর সেখান থেকে দৃশ্যটা সোজা হাসপাতালে চলে আসে। আমরা দেখতে পাই সুজা তার আসল বডিতে নিজের জ্ঞান ফিরে পেয়েছে। আর জ্ঞান ফিরে পাওয়ার পর ওখানকার ছোটখাটো ঝামেলা শেষ করে সাথে সাথে সে ওই হাসপাতালে চলে যায় যেখানে হুয়ান সহ তার ছেলে মেয়েরা ছিল। কিন্তু ওখানে গিয়ে সে কারো কোনো হদিশ পায় না, কারণ সেই ঘটনার 1 সপ্তাহ পার হয়ে গেছে। এতদিন সোজা কোমাতেই ছিল। যেখান থেকে সে সোজা হুয়ানের বাড়িতে যায়, কিন্তু সেখানেও দরজাটা লক করা, অর্থাৎ বাড়িতে কেউ নেই। সেখান থেকে সে সোজা রেস্টুরেন্টে চলে যায় যেখানে তার বন্ধুদের সাথে সময় কাটাতো, কিন্তু সেখানেও আজকে কেউ নেই। আর এইভাবে 1 মাস যে ফ্যামিলির সাথে সে কাটালো, এই ফ্যামিলিটাকে সে পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। আর এখানেই সে বুঝতে পারে প্রকৃতি সবকিছুই নিজের মতো করে সাজিয়ে নিয়েছে।
সে জীবনে ফেরত যাওয়া তার পক্ষে আর সম্ভব না। তাই সে আবারও নিজের মনকে মানিয়ে নিজের কাজে ব্যস্ত হতে শুরু করে। কিন্তু আগের মতো সে কোনো অনৈতিক কাজে সায় দেয় না। সে এখন বুঝতে শিখে গেছে যে স্বাধীনভাবে বাঁচা বলতে একা থাকা নয়, বরং নিজের প্রিয় মানুষের সাথে জীবনটাকে উপভোগ করা। তারপর আরো অনেকগুলো দিন কেটে যায়। একদিন সে নিজের ছোট থেকে বড় হওয়া সেই অনাথ আশ্রমের একটা ফটো অ্যালবাম জোগাড় করে। সেখানে তার মায়ের ছবি ছিল, তার ছোটবেলার ছবি ছিল, এমনকি একদম শেষ পাতাটা উল্টিয়ে সে তার বাবার ছবি দেখতে পায়, যে বাবাকে আজ পর্যন্ত সে কখনোই দেখেনি। আর তার ছবি দেখেই সে অবাক হয়ে যায়, কারণ গল্পের একদম শুরু থেকে এই পর্যন্ত যে রহস্যময় মানুষটা তাকে সবকিছু বুঝিয়েছে, তাকে সবকিছু জানিয়েছে এবং তাকে লাইফের সব থেকে বড় শিক্ষাটা দিয়েছে, এই মানুষটাই তার বাবা ছিল। এটা বুঝতে পেরে সে কান্নায় ভেঙে পড়ে। আর এখান থেকেই ঘটনাটা আরো 6 মাস সামনে এগিয়ে যায়। আমরা দেখতে পাই একটা ফ্লাইটের মধ্যে সুজা যাচ্ছে। এখানে সে হাঁটছে একটা বাচ্চার আওয়াজ শুনতে। পেছনে ঘুরে তাকাতেই সে দেখে ওখানে তার সেই জীবনের একটা ছোট্ট ছেলেটা দাঁড়িয়ে আছে। এই সাথে হাঁটু করে বসে জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো বাবা, কোথায় ছিলে এতদিন? কিন্তু সে তো তাকে চিনতে পারছে না। ঠিক তখনই তার পেছনে ওয়ান চলে আসে, যাকে দেখে সে বিশ্বাসও করতে পারছে না। সে স্বপ্ন দেখছে নাকি? তাদের সিট পাশাপাশি পড়েছে। এখান থেকেই তাদের কথা শুরু হয়। তাকে চিনতে না পারলেও সুজার মনের ভিতর সেই পুরনো স্মৃতিগুলো একদম সজীব রয়ে গেছে। কথায় কথায় সুজা জানতে পারে তার স্ত্রী মারা যাওয়ার পর তার বাচ্চারা তার মাকে ভুলতে পারছিল না, তাই তাদেরকে নিয়ে দীর্ঘ সময় হোম টাউনে কাটিয়ে এসেছে। আর এখন ট্রান্সফার নিয়ে সে অন্য একটা শহরে যাচ্ছে, যেখানে সুজা ভাব জমিয়ে তাদের ট্রান্সফারের লোকেশনটা আর বাড়ির ঠিকানাটা জেনে নেয়। অর্থাৎ বোঝা গেল ভবিষ্যতে সুজা আবারও এই পরিবারের সাথে এক হতে চলেছে। আর এখানেই আজকের এই সুন্দর গল্পটাও শেষ হয়ে যায়। এই গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ঠিক এমনই একটা গল্প দেখতে ডান পাশের এই ভিডিওটাতে ক্লিক করতে পারেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে।